আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাপানে আসার পরে সবাই চাকরি শুরু করে, কিন্তু সেই চাকরি আর কিছুদিন পরে কন্টিনিউ করে না, অর্থাৎ চাকরি ছেড়ে দেয়। কিন্তু কেন? এত সুন্দর দেশ, এত সেফ, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডও দেখতেছেন আশা করি, কত সুন্দর। এত সুন্দর দেশও মানুষ চাকরি ছেড়ে পালায়, কারণটা কি? অবশ্যই কিছু না কিছু কারণ আছে। তো আজকে আমি সেই কারণগুলো আপনাদের সাথে শেয়ার করব। জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা ঘুরে দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে মুখস্থ কথা, ক্যাজুয়ালি হচ্ছে চ্যানেলে যারাই ভিডিও দেখেন তার মধ্যে 90% মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। আমি জানি না কেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন। তো এখন আসি মূল বিষয়, যে জাপানে মানুষ চাকরি শুরু করার পরেও, ভালো স্যালারি পাওয়ার পরেও কেন চাকরি ছেড়ে দেয়? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এই বিষয়গুলো আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব, যেগুলো আমার সাথে ঘটছে এবং আমি যেগুলো চোখের সামনে ফেস করি, যেটা আমি চিন্তা করে মনে করি যে হ্যাঁ, এই জিনিসগুলো সবারই জানা দরকার যারা জাপানে কাজ করতে আসে। আমি প্রথমেই যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাজের চাপ এবং মানসিক প্রেশার। এই জিনিস আপনারা অনেক ভিডিওতে শুনছেন, কিন্তু অ্যাকচুয়ালি জানেনই না যে কাজের প্রেশারটা কি বা মানসিক প্রেশারটা কি। তো আসলে কাজের প্রেশার এবং মানসিক প্রেশার কি সেটার ছোট্ট একটা উদাহরণ আপনার সাথে দেই। সেটা হচ্ছে আমার নিজেরই একজন পরিচিত ভাই, খুব কাছের ভাই। উনি জাপান আসছে বেশি দিন হয় নাই, মেবি 4 থেকে 5 মাস হয়েছে। তো ওনাকে একটা জায়গায় কাজ দিছিলাম, হেল্প করছিলাম। শুধু আমি না, আমার এক বড় ভাই প্লাস আমি মিলে, দুজনে মিলেই ওনাকে একটা জায়গায় কাজের জন্য হেল্প করছিলাম। হ্যাঁ, উনি কাজ খুঁজে পাচ্ছে না জাপান আসার পরে, তো ওনার একটা কাজের ব্যবস্থা করে দিছিলাম। তো কাজের ব্যবস্থা করে দেওয়ার পরে ওই ভাই মানসিক প্রেশার এবং কাজের প্রেশারের কারণে চাকরিটা 2.5 মাস পরে ছেড়ে দিছে। ঠিক আছে, মানে হচ্ছে 2 মাস, মেবি 2 মাস 20-25 দিনের মতো কন্টিনিউ করছে, তারপরে উনি আর কন্টিনিউ করতে পারে নাই। কারণ হচ্ছে ওনার ক্যাপাবিলিটিতে নাই, এতটা মানসিক প্রেশার, এতটা কাজের চাপ উনি নিতে পারে না। আমাকে অনেকেই প্রশ্ন করেন কাজে এবং হচ্ছে আমার ইনস্টাগ্রামে, যে ভাই জাপানে ওভার টাইম আছে কিনা, 8 ঘন্টার পরে আমাকে ওভার টাইম দিবে কিনা। তো ওই ভাই ওভার টাইমের প্রেশারের কারণে চাকরি ছেড়ে দিছে। ঠিক আছে, মানে আসলে কাজের প্রেশারটা আমি আপনাদের ভিডিওতে করে এক্সপ্লেন করতে পারবো না। এই যে ছোট্ট একটা গল্প বললাম, তো ওনার ভাষ্য মতে, অন্য কিছু থাকতে পারে, বাট ওনার ভাষ্য মতে যে কাজটা ভাই অনেক কঠিন এবং হচ্ছে মানসিক চাপ বেশি, এই জন্য আমি করতে পারতেছি না। সরি, এটা ওনার ব্যাখ্যা। হ্যাঁ, তো কাজের প্রেশারটা কি? সাধারণত জাপানে কাজের প্রেশার যারা ফরেনার থাকে, বিদেশি থাকে, জাপানিজদের তুলনায় আমাদের কাজের প্রেশারটা একটু বেশি হয়। হ্যাঁ, কেন বেশি হয়? শুরুতে যেটা হয় সেটা হচ্ছে জাপানের কাজের কালচার হচ্ছে আপনাকে যেটা শিখাবে, এই জিনিসটা আপনি সেকেন্ড টাইম প্রপারলি ডেলিভারি দিতে হবে। যদি না পারেন সেক্ষেত্রে আপনার পারফরমেন্স ওরা ভালো চোখে দেখে না। তারপরে সুযোগ দিবে আপনাকে, 2 বার 3 বার 4 বার সুযোগ দিবে, কিন্তু একটা সময় গিয়ে ওদের মতো করে পারফর্ম করতে হবে। অর্থাৎ জাপানিজরা যেভাবে পারফর্ম করে আপনাকে সেভাবেই পারফর্ম করতে হবে, কিন্তু ওদের থেকে আপনার কাজের প্রেশারটা একটু বেশি থাকে, কারণ ওরা গাইকোকুজিনদের প্রতি, অর্থাৎ বিদেশিদের প্রতি এক্সপেকটেশনটা একটু বেশি রাখে। এবং আপনি আরেকটা কথা চিন্তা করেন, যে নিজের এলাকায় সবাই বাঘ, আমরা হচ্ছে বিদেশি, হ্যাঁ, অন্য একটা দেশ থেকে ওদের দেশে আসছি, এটা হচ্ছে ওদের নিজস্ব দেশ, ওরা এই দেশে জন্ম, এই কোম্পানি ওদের, এই দেশটা ওদের। এছাড়া ওয়ার্ক কালচারটা এতটা পছন্দ করে, ওরা নিজেরাও 100% দেয়। ওই জিনিসটা সিম্পলি চিন্তা করেন, যে আমার এলাকায় যখন আপনি আসবেন আমি বাঘ থাকবো, সেম ওদের এলাকায় আপনি আসছেন ওরা বাঘ, আপনি ওদের অধীনে থাকবেন। এই জন্য আপনার কাজের প্রেশারটা এবং মানসিক প্রেশারটা একটু বেশি হবে। এই জন্য যদি মেন্টালি প্রিপেয়ার না থাকেন, আপনি শুরুতেই 1-2 মাসের মাথায় ভেঙে পড়বেন এবং কাজ ছাড়তে বাধ্য হবেন। নাম্বার যে পয়েন্টটা শেয়ার করব সেটা হচ্ছে বৈষম্য এবং একাকিত্ব। জাপানে এটা হিউজ পরিমাণে আছে। যারা জাপানে থাকে অনেকে আমার সাথে একমত হবেন বা অনেকে হবেন না, যারা এক্সপিরিয়েন্স করেন নাই। আমি প্র্যাকটিক্যালি এটা এক্সপিরিয়েন্স করছি আমার কাজের জায়গায়। ঠিক আছে, বৈষম্য এবং একাকিত্ব, এই দুইটার কথাটা, বৈষম্য একটা জিনিস, একাকিত্ব একটা জিনিস। বৈষম্যের কারণে কিন্তু আপনি একাকিত্বের শিকার হন। ঠিক আছে, ধরেন সিম্পলি উদাহরণ দেই, আপনি হচ্ছে একটা স্কুলে পড়েন বা একটা কোচিং সেন্টারে পড়েন, যেখানে 10 জন মানুষ আছে, 9 জন সবাই সবার সাথে কথা বলে, আপনার সাথে কেউ কথাও বলে না, বা ওরা কি বলে ওদের কথা আপনি ঠিকভাবে বোঝেন না, বা ওদের সাথে আপনি তাল মিলাইতে পারতেছেন না, বা ওরাও আপনাকে প্রপারলি ভ্যালু দিচ্ছে না। তার মানে কি? আপনি বৈষম্যতার শিকার হইলেন, আর এই বৈষম্যতার কারণে আপনি একাকিত্বের শিকার হবেন। আর একাকিত্ব যখন চলে আসবে, এই লনলিনেস একবার যদি মাথায় ঢুকে যায়, তাহলে কিন্তু আপনি শেষ, এটা রিকভার করা খুব টাফ। ঠিক আছে, এই জন্য জাপান ওয়ার্ক কালচারে বৈষম্য কিন্তু অনেক আছে শুরুর দিকে। কারণ হচ্ছে আপনি নতুন একটা কালচার থেকে আসবেন,
বিশেষ করে আমরা যারা মুসলিম আছি, জাপান কিন্তু হচ্ছে রিলিজিয়াস কান্ট্রি না। হ্যাঁ, ওদের ধর্ম আছে কিন্তু ওরা কিন্তু ধর্মটারে এতটা মানে না। হ্যাঁ, ওরা ওদের কালচারটাকে মানে। আপনি নতুন একটা কালচার থেকে এসে ওদের কালচারে যখন ঢুকবেন, অনেক কিছু ইচ্ছাকৃতভাবে বুঝবেন না, ওরা আপনাকে শুরুতে অ্যাকসেপ্ট করবে না, মানে এত সহজে গ্রহণ করবে না। কালচারটারে যখন আপনি ডে বাই ডে গ্রহণ করবেন, মানে ওদের সাথে তাল মিলায় কাজ করবেন, কাঁধে কাঁধ মিলায় কাজ করবেন, একটা সময় গিয়ে ওরা আপনাকে গ্রহণ করবে, ঠিক আছে? কিন্তু শুরুতে কিন্তু আপনাকে গ্রহণ করবে না, একটু দূরে দূরেই রাখবে, বা হেল্প করলো আপনার কাছে যখন অ্যাডজাস্ট করতে পারবেন না তখন অনেক কিছুই চাপ মনে হবে, বৈষম্য মনে হবে। আর এই বৈষম্যের কারণে আপনি একাকিত্ব শিকার হবেন। সেই জন্য জাপানে আসার পরে যেন বৈষম্যতার শিকার না হন। জাপানের ওয়ার্ক কালচার গুলা কি, জাপানিরা কি চায়, ওদের দেশে গেলে কি ধরনের প্রবলেম হইতে পারে, এগুলো নিয়ে আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন। তাহলে আপনি বৈষম্যতার শিকার হবেন না এবং একাকিত্বের শিকার হবেন না। এবং আমি যেখানে ছিলাম, যেটা বলতেছিলাম আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমি যেখানে কাজ করি ওইখানে জাপানিজদের সাথে কাজ করি। তো এদের মধ্যে একটা জাপানিজ আমাকে দেখতে পারে না, ঠিক আছে? আমি ভালো করলে ওর কাছে ভাল লাগে না, আমি খারাপ করলে ওর কাছে ভাল লাগে না। একজন জাপানি, সবাই না। তো জানি না কেন ভাল লাগে না বা কেন ওর, যদিও ও চাকরি ছেড়ে দিছে। তো শুরুতে ওর জন্য আমার অনেক খারাপ লাগতো, মানে হচ্ছে যাই করতাম ও খুবই নেগেটিভলি নিত, হেল্প করার ট্রাই করতো না, এবং অন্যান্য জাপানিজরাও অবাক হয়ে থাকতো যে ও এমন করে কেন ওর সাথে, ঠিক আছে? তো এই শিকারটা কিন্তু কম বেশি জাপানে আসার পরে সবাই হয়। তো ভিডিও লাস্টে একটা পয়েন্ট বলবো, ওই পয়েন্টটা যদি আপনি না জানেন তাহলে তো ভাই পুরা জীবন একবারে হেল, যেটার মধ্যে দিয়ে আমি গেছি। আহারে হেলিকপ্টার রে ভাই, দাঁড়ান হেলিকপ্টারটা যায় না। ওই পয়েন্টটা যদি আপনি না জানেন, ওটা যদি রিকভার করে না আসেন, তাহলে তো পুরো লাইফ ফেল। এই জন্য বৈষম্য এবং একাকিত্বর ব্যাপারে অবশ্যই অ্যালার্ট হয়ে আসবেন এবং মেন্টালি প্রিপেয়ার থাকবেন। 3 নম্বরে যে পয়েন্টটা শেয়ার করবো, এটা হচ্ছে অপ্রত্যাশিত নিয়ম। জাপানে ওয়ার্ক কালচারে ঢোকার পরে ধরেন আপনি যেই ভিসায় আসবেন, সেটা হোক অফিসিয়াল কাজ, সেটা হোক কনস্ট্রাকশন, সেটা হোক রেস্টুরেন্ট, আপনার কিছু অদ্ভুত নিয়ম আপনি দেখতে পারবেন জাপানে, যেটা আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা আমাদের এশিয়ান যে একটু পুর কান্ট্রিগুলোতে আছে, আমরা এগুলারে এত গুরুত্ব সহকারে দেখি না, কিন্তু জাপানে এগুলারে আপনারা অনেক গুরুত্ব সহকারে দেখি। ছোট ছোট কিছু নিয়ম আপনি খেয়াল করবেন যেগুলো আপনার কাছে মানতে একটু কষ্ট হবে, এবং আপনি অবাক হয়ে যাবেন যে এই ছোট জিনিসটা এতটা গুরুত্ব দেয়। বিশেষ করে টাইম। হ্যাঁ, আমি আমার একটা ভিডিওতে বলছিলাম টাইম ম্যানেজমেন্ট নিয়ে, এবং ওই ভিডিওটাতে যথেষ্ট ভালো রেসপন্স পাইছি, থ্যাংক ইউ সো মাচ। তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনি সচেতন না হন জাপানে আসার পরে, টাইম নিয়ে ওরা খুবই সচেতন। আপনি যতক্ষণ কাজ করবেন আপনার 100% দিয়ে কাজ করার ট্রাই করবেন। আপনার যে ম্যানেজার থাকবে বা হচ্ছে রিপোর্টিং বস থাকবে, সে কিন্তু আপনাকে কিছু বলবে না, আপনার দিকে তাকাইবেও না, কিন্তু কিভাবে আপনার অবজারভেশন করবে, যখন আপনার ভুলগুলো তুলে ধরবে আপনি অবাক হয়ে যাবেন, আরে এই জিনিসটাও খেয়াল করছে, আরে ওই জিনিসটাও খেয়াল করছে। এই জন্য জাপানে ছোট ছোট কিছু নিয়ম আছে যেগুলো অপ্রত্যাশিত মনে হবে আপনার কাছে, যে এটা কোনো নিয়ম হলো। সময় ছোটখাটো অপ্রত্যাশিত নিয়মগুলা না মানতে পারার কারণে, ওদের কালচারে না ঢুকতে পারার কারণে কিন্তু অনেকে চাকরি ছেড়ে দেয়। নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে স্বপ্ন বনাম বাস্তবতা, রং এক্সপেকটেশন। অর্থাৎ জাপানের প্রতি আপনি যে একটা ড্রিম ক্রিয়েট করেন, জাপান এত সুন্দর, হ্যাঁ গেলেই মনে হয় মাস শেষে 1 লাখ 1.5 লাখ টাকা চলে আসবে, এরকম একটা যে এক্সপেকটেশন আপনি নিয়ে আসেন, ইমাজিনেশন করে আসেন যে হ্যাঁ জাপান গেলে পরিবারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবো বা মাসে লাখ লাখ টাকা ইনকাম করব, এরকম আপনার ভিতরে যে একটা মানে রং ইমাজিনেশন নিয়ে আসেন, তারপরেই যে এই যে বাধাগুলোর উপরে পড়বেন, তখন কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে যাবেন। কি কি বাধা? যেমন কাজের কষ্ট, ভাষাগত সমস্যা, কালচারগত সমস্যা, এই জিনিসগুলোর মধ্যে যখন পড়বেন তখন কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে যাবেন। এই জন্য স্বপ্ন বনাম বাস্তবতার যে পার্থক্য, সেটা আপনাকে বুঝে আসতে হবে। চোখ বন্ধ করে মানে রং এক্সপেকটেশন আসা যাবে না, আপনার জাপানের প্রতি একদম হাই এক্সপেকটেশন রাখা যাবে না। আপনার চিন্তা করতে হবে যে আমি জাপান যাব, আমি জানি জাপানে অনেক কাজের কষ্ট, আমি জানি ভাষাগত সমস্যা আছে, আমি জানি কালচারগত সমস্যা আছে। এই জন্য কাজের কষ্ট মেন্টালি সেট করেই আসবেন যে জামু একদম হাই লেভেলের কষ্ট করতে হবে। ভাষা, আমি বাংলাদেশ থেকে ভাষা শিখে যাব যেন ওইখানে গিয়ে সাফার করতে না হয়। কালচার, ওদের টুকটাক যে কালচারগুলো আছে এগুলো আমি শিখে যাব যেন যাওয়ার পরেই আমার কোনো চ্যালেঞ্জের সম্মুখীন না হইতে হয়। এই যে একটা গ্যারাকল, আপনি যখন একটা রং এক্সপেকটেশন নিয়ে আসবেন, আইসা যখন একটা গ্যারাকলে পড়ে যাবেন, তখন কিন্তু আপনি চাকরি ছাড়তে বাধ্য হবেন।
সর্বশেষ এবং 5 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ভাষা। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ভাষার কথা বলি, তা আপনারা অনেকে হয়তো বিরক্ত হন যে এই লোক নিজেই ভাষা শেখা যায় নাই কিন্তু মানুষের ভাষা শিখতে বলে। আমাকে অনেকে ইনস্টাগ্রাম ফেসবুকে মেসেজ দেন যে ভাই জাপান আসতে চাই, কিছুই জানি না, কিভাবে যাব। তা আমি বলি আপনি যদি জাপানের নামটা মুখে নেন, ধরেন কোনোভাবে যদি চিন্তা করেন যে আমি জাপান যাব, একদম ফার্স্ট প্রায়োরিটি সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে ভাষা। জাপান আসার জন্য একদম ওভারঅল হাই স্কিল। অনেক স্কিলের কথা জিজ্ঞেস করেন ভাই কোন স্কিলটা শিখবো। আপনার যদি প্রথম হচ্ছে আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে, সবার হাই প্রায়োরিটি স্কিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অনেকে মনে করেন স্কিল মানে হচ্ছে প্রফেশনাল স্কিল, না, স্কিল ল্যাঙ্গুয়েজে কিন্তু স্কিল মানে শুধু প্রফেশনাল স্কিল না। আপনি ল্যাঙ্গুয়েজ পারেন, এটা কিন্তু একটা স্কিল। আপনার নিজের ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি ইংলিশে কথা বলতে পারেন, এটা আপনার একটা স্কিল, দক্ষতা। সেম জাপানের প্রথম একদম হাই ভ্যালুয়েবল স্কিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বাকি যে 4টা পয়েন্টের কথা বললাম, এই 4টা পয়েন্টই আপনি কভার করে ফেলতে পারবেন যদি আপনি এই একটা পয়েন্টে বেস্ট হন। সেটা কি? সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ল্যাঙ্গুয়েজটা ভালো পারেন, বাকি জিনিসগুলো সামহাও আপনি রিকভার করে ফেলতে পারবেন। এবং আমি যে ভাইয়ের উদাহরণ দিলাম যে উনি 2.5 মাস পরে চাকরিটা কন্টিনিউ করতে পারে নাই, খুব ভালো একটা চাকরি ছিল, কন্টিনিউ করতে পারে নাই কাজের কষ্ট এবং মানসিক প্রেশারের কারণে। তার মধ্যে কিন্তু এই পয়েন্টটা ছিল যে ভাষার স্কিল। ওনার মধ্যে ভাষার স্কিল ছিল না, ঠিক আছে। যদি স্কিল থাকতো উনি কাজের ক্ষেত্রে আরো এনজয়মেন্ট পাইতো, মানসিক প্রেশার হইতো না এবং কাজটাকে উনি আরো বেশি দিন কন্টিনিউ করতে পারতো, ঠিক আছে। তো অনেকেই কমেন্ট করেন যে আমি ডিমোটিভেট করি, আসলে বিষয়টা এরকম না। আমি আসলে রিয়েলিটিটা তুলে ধরার চেষ্টা করি যে আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছি, আমি যে সাফারগুলো করছি। আমি চাই যেন আমার কোনো বাংলাদেশি ভাই জাপানে আসলে এগুলোর প্রতি অ্যালার্ট হয়ে আসুক এবং জাপানে এসে ভালো কিছু করুক, ঠিক আছে। আমি যেগুলো শেয়ার করি এগুলো কিন্তু জাপানের রিয়েলিটি, নেগেটিভ না। আপনি বিষয়গুলো নেগেটিভ ভাবে নেবেন না, আপনি পজিটিভ ভাবে নিয়ে আপনি নিজেরা তৈরি করে আসেন। ডিমোটিভেট হইতে হবে বিষয়টা এরকম না। আচ্ছা, আমি আমার বেশিরভাগ ভিডিওতে বলছি আপনারা যদি কষ্ট করে ফুল ভিডিও দেখেন তাইলে মেসেজটা আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। হাফ ভিডিও দেখে মন্তব্য করেন না যে উনি নেগেটিভ কিছু বলে বা নেগেটিভ মেসেজ দিচ্ছে বা ডিমোটিভেট করতেছে। ভুলেও এরকম না। জাপানে আসার জন্য আমি কাউকে ডিমোটিভেট করতেছি না, আমি রিয়েলিটিটা তুলে ধরতেছি, যেগুলা জানলে যেগুলা শিখলে আপনারই লাভ হবে। কোনোদিন যদি আপনার সাথে দেখা হয় এই কথাটা যেন বলতে পারেন যে ভাই আপনার ওই ভিডিওতে এটা বলছিলেন এবং জাপানে এসে সেটা হারে হারে টের পাইতেছি। এত কিছু শোনার পরে আপনার কাছে মনে হবে তাহলে কি জাপান খারাপ, তাহলে কি জাপান যাব না? না, জাপান অবশ্যই আসবেন, কিন্তু জাপান আসার জন্য যে মানসিক প্রস্তুতি সেটা নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে ভাষার দক্ষতা, মানসিকভাবে খুব শক্ত হওয়া, এই প্রিপারেশন গুলো যদি নিয়ে আসেন, অর্থাৎ আপনি যদি স্কিল হয়ে আসেন, জাপান আপনারা ঠেকাইতে পারবেন না, ঠিক আছে। তো জাপান খারাপ না এবং হচ্ছে এখানকার কালচারও যথেষ্ট ভালো, কিন্তু আপনার এখানকার কালচার এবং হচ্ছে যেই স্কিলের কথা বললাম এগুলো যদি ডেভেলপ করে আসেন, জাপান লাইফ আরো অনেক সুন্দর হয়ে উঠবে। জাপান সম্পর্কে যদি এই ধরনের বাস্তব গল্প শুনতে চান বা বাস্তব জিনিসগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা। তো এতক্ষণ কোথায় ছিলাম? অ্যাজ ইউজুয়াল অন্যান্য ভিডিওর মতো এখন আপনাদেরকে একটু দেখাই, ভিডিও দেখানোর ট্রাই করি। অনেক সুন্দর, এখানে বিকাল হয়ে গেছে। তো ওই পাশে 3-4টা বাচ্চা ছিল যারা গান টান শুনতেছিল। হ্যাঁ, দেখেন কতটা সুন্দর। ফুলগুলা কি ফুল আমি নাম জানি না, কিন্তু কালারটা হচ্ছে পিঙ্ক কালার। এবং এই পাশে ছোট্ট একটা লেকের মতো আছে। হ্যাঁ, এবং এটা অনেক দূর গেছে। এখানে গাছপালা একটা গলি আছে। পাখিদের যে কি পরিমাণ আওয়াজ আমি জানি না আপনারা শুনতেছেন কিনা। এখানে প্রচুর পাখি ডাকাডাকি করতেছে, ঠিক আছে। প্রচুর বাতাস, অনেক বাতাস। একটা ঘড়িও দেওয়া আছে, দেখেন এই যে ঘড়িটা। এখানে অনেক ধরনের পাখি, এই যে একটা পাখি উঠতেছে, দেখেন কি পাখি এগুলো জানি না। পাখির কিচিমিচিরে, তো পাখির কিচিমিচির ভালোই লাগতেছিল। যাই হোক, ভালো থাকেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আল্লাহ হাফেজ, সায়োনারা।